আমার ফ্ল্যাটের ঠিক পাশের ফ্ল্যাটে থাকতো তৃষা। কয়েক মাস আগেই এসেছে। তৃষা রীতিমতো সুন্দরী, লম্বা, হাঁটু পর্যন্ত চুল, টানা টানা চোখ, দারুণ ফিগার। গটগট করে হাঁটার সময় নিজের সৌন্দর্য ঝরে পড়ে যেন সব সময়। হাজবেন্ডও তেমন, কর্পোরেট জব করে শুনেছি, তিনিও দারুণ হ্যান্ডসাম। মাঝে মাঝে ওর পাশে নিজের ভুঁড়িওয়ালা বরকে ভাবি। মনে হয় বাড়ি ফিরলে বলবো, ভোরবেলা দৌড়ে একটু ব্যায়াম ট্যায়াম করে ভুঁড়িটা বাগে আনতে পারো না? তখনই আবার মনে হয়, না থাক, যা ঢ্যাঁটা এক্ষুনি কথা বললেই বলবে, তোমারও তো সমান তালে এগোচ্ছে, চলো দুজনে দৌড়াই। তাই বাবা থাক বলে কাজ নেই, এমনিতেই সব সময় বলে, শুধু সংসার নিয়ে পড়ে না থেকে একটু বাইরে বের হও গিন্নি, তুমি বললে বুটিকের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি, নিজের পায়ে দাঁড়াও, দেখবে প্রতিবেশীদের দেখে সময় কাটাতে আর হবে না। হ্যাঁ দূর, কী যে বলে, ওই ব্যবসা ট্যাবসা আমার দ্বারা আর হবে না। আমার শুধু সংসার করতেই ভালো লাগে, বেশ বেশ ঘুরবো এখানে ওখানে, একটু বাইরে খাওয়া, মার্কেটিং করা, এইটুকুতেই আমি খুশি। কিন্তু আমার বরের সময় কোথায়? অথচ ওরা দেখো রোজ কি সুন্দর দুইজন বাইরে ঘুরতে বের হয় সেজে গুজে। এরা ঠিক যেমন দেবা তেমন দেবী। আমার পাশের ফ্ল্যাটেই থাকে। আমি লিফটে ওঠা নামার সময় বেশ কয়েকবার তৃষার মুখোমুখি হয়েছি। আমি তো নিজে মেয়ে হয়েও ওর দিক থেকে চোখ সরাতে পারিনি। ভগবান খুব ধীরে ধীরে ওকে বানিয়েছে যেন, এত সুন্দর, যেমন গায়ের রং তেমন মুখশ্রী, মনে হয় যেন কোনো দূর গ্রহের বাসিন্দাও। যতই সেজে গুজে থাকি না কেন, ওর পাশে নিজের বেঢপ চেহারা বড্ড বেমানান লাগে। ফ্ল্যাটের মধ্যে আমাদের মহিলা মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে ওকে নিয়ে। খুব অহংকারী নাকি বউটা, সব সময় সবার সাথে দূরত্ব মেনটেন করে। এতদিন এসেছে কারুর সাথে যেচে কথা বলেনি। আমি অবশ্য ওদের কথায় সায় দিইনি। এই তো সেদিন লিফটে চোখে চোখ পড়তেই হালকা হেসেছে ও। আমিও কৃতার্থ বোধ করে এক গাল হেসে জিজ্ঞেস করেছি, ভালো? ও মাথা হেলিয়ে কি মিষ্টি হাসি দিল, মনটা ভরে গেল আমার। আরে তোমরা নিজেরাও তো কথা বলতে পারো একটু যেচে, তা নয় শুধু সমালোচনা। এই যে ফ্ল্যাটে যারা আছি সবার কম বেশি কি অহংকার নেই? যার বর যত দরে চাকরি করে তার তত বেশি অহংকার। আজকাল বউদের ইম্পর্টেন্স তার বরের প্রমোশনের উপরে নির্ভর করে যেন। না, অবশ্য সরাসরি অহংকার দেখায় না কেউ, তবে গেট টুগেদার অনুষ্ঠান হলে বা হালকা পার্টিতে গয়নার কম্পিটিশান চলে খুব। যে বেশি টেক্কা দেয় সে তত বেশি অহংকারী সেদিনের জন্যে। তার উপর কার ছেলে মেয়ে কত দরের উঁচু স্কুলে পড়ে, কার ছেলে মেয়ে ফার্স্ট সেকেন্ড হয়, নিত্য এই নিয়ে আলোচনা। এর মধ্যে কি সুপ্ত অহংকার থাকে না? খুব থাকে। নেহাত অনেক দিন একসাথে আছি, তাই প্রকাশটা বেশ রয়ে শয়ে ধীরে ধীরে করে। তাই আমি ভাবি, যে সত্যি সুন্দরী তার সৌন্দর্য নিয়ে কেন অহংকার থাকবে না শুনি? আমার তো বেশ ভালো লাগে মেয়েটিকে। স্বামী স্ত্রীর মিল দেখে অবাক হই, কি সুন্দর। প্রায় সন্ধ্যাতে ব্যালকনিতে বসে দেখি দুইজনে বেরিয়ে যায় সেজে গুজে। কি যে ভালো লাগে, কি মিল দেখো দুজনের। আর দেখো আমারটা, এসে অবধি ল্যাপটপ নিয়ে মুখ গুজে বসেছে। সেই সকালে বেরিয়ে রাত 8টায় ফিরেই শুধু কাজ কাজ আর কাজ। কিছু বলতে গেলে হুঁ হাঁ না ছাড়া কোনো কথা নেই। যত তাড়াতাড়ি কথা সারা যায় আর কি। তারপরে বিছানায় শুয়েই ভোঁস ভোঁস করে নাক ডেকে ঘুমানো। আজকাল আমরা দুইজন ভাই বোন হয়ে গেছি যেন। ছুটির দিনগুলোতেও সারা দিন রাত বিছানায় আর আরাম কেদারায় শুয়ে পড়া পেপার বারবার পড়ে মুখস্থ করা ছাড়া আর কোনো কাজ নেই। খুব রাগ হয়, মনে হয় পড়া ধরে গিয়ে। কেন একটা দিন কি আমাকে নিয়ে ওদের মতো একটু বাইরে ঘুরতে যেতে নেই? মহা ঘর কোনো একেবারে,
নাকের পাটা ফোলাতে ফোলাতে বিছানার বালিশ ছুঁড়ে দিই বরের ল্যাপটপের ওপরে। এই রে, কি হলোটা কি বলে অবাক হয়ে তাকিয়ে থাকে আমার বর। দেখে মনে হয় ঠিক যেন রামকৃষ্ণদেবের ভাই, 7 নেই 5 নেই, 8 বছর বিয়ে হয়েছে, ঝগড়া নেই ঝাঁটি নেই, তাই মিল করার আদিক্ষেতাও নেই। একেবারে পাতলা ঝোলের মতো জীবন আমার। বিরক্ত ধরে গেল। ধ্যাত, মনটা বেজার হয়ে ওঠে। ইচ্ছে হয় যেদিকে দু চোখ যায় চলে যাই। সেদিন ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে ফ্ল্যাটের লিফটে উঠেছি। দরজা বন্ধ হবে এমন সময় তৃষা এসে ঢুকলো লিফটে। আজ একটু অবাক হলাম। সব সময় টিপটপ বউয়ের কেমন যেন অগোছালো ভাব। আমার দিকে একবার তাকালোও না পর্যন্ত, অন্য দিনের মতো। হাসা তো দূর। আমি বুঝলাম কিছু একটা হয়েছে। আলতোভাবে জিজ্ঞেস করলাম, কেউ অসুস্থ নাকি? মা মানে কারোর কিছু হয়েছে? মেয়েটা এবারে তাকালো আমার দিকে। দেখলাম অমন ডাগর ডাগর চোখে ছলছল করছে জল। বড্ড মায়া হলো। মনে হলো আমার এত সুন্দর একটা মেয়ের জীবনেও কষ্ট। ওর বাবা মায়ের কিছু হলো নাকি? কাছে এসে ওর হাত দুটো ধরলাম, বললাম, বাড়ির কারোর কিছু হয়েছে? ও হঠাৎ আমার হাত দুটো জড়িয়ে ধরে মাথাটা 2 দিকে নাড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। এতক্ষণের চেপে থাকা কষ্টটা আর আটকাতে পারেনি। আমি অবাক হয়ে গেলাম। বুঝলাম গুরুতর কিছু ঘটেছে। আমাদের ফ্লোর এসে পড়াতে ওকে নিয়ে ওর ফ্ল্যাটে গেলাম। এখন আমার ফ্ল্যাটে কেউ নেই, তাই কাউকে কৈফিয়ত দেবারও নেই। ওর রুমে ঢুকলাম। সুন্দর সাজানো গোছানো, ঠিক ওদেরই মতো। তৃষা বিধ্বস্তের মতো সোফায় বসল। আমি টেবিলে জলের বোতল দেখে এনে দিলাম ওকে। ও অনেকটা জল খেয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমি তৃষা। আমি মৃদু হাসলাম, সময় দিলাম ওকে। ভাবলাম কিছু জিজ্ঞেস করব না, ও নিজেই বলতে হলে বলুক। কিছুক্ষণ চুপ করে থেকে ও যা বলল তাতে স্তম্ভিত আমি। গতকাল ওর হাজবেন্ড ট্যুরের নাম করে এক মহিলার সাথে, খবর পেয়ে নিজে দৌড়ে গিয়ে দেখে ফিরল এখন। আমি কিচ্ছু বলতে পারলাম না আর। এত সুন্দর জুটি, বাইরে এত মিল, কিন্তু ভেতরে ভেতরে এই অবস্থা এদের। এখন আমি কি করব? বলতে বলতে মুখে হাত চাপা দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল তৃষা। আমি ওর কাছে বসে ওর মাথায় সুন্দর চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। কেমন অদ্ভুত লাগছে আমার। সামনে সেই সুন্দর মেয়েটা আজ কাঁদছে, যার সুখ দেখে একদিন নিজের সুখের তুলনা করেছিলাম। মেয়েটার জন্যে কষ্ট হচ্ছে ভীষণ। নিজের স্বামীর এই অপকর্মের জন্যে প্রতিটা মেয়ের আত্মসম্মান, আত্মবিশ্বাস মাটিতে মিশে যায় মুহূর্তের মধ্যে। চোখে জল চলে এলো আমার। ভাবা যায় না, মানুষ যত পাক, পেয়ে পেয়ে মানুষ খুশি হয়, আত্ম অহংকারী হয়, কিন্তু আসলে সুখী হতে পারে কয়জন? সুখী হতে পারলে কি পারত এইভাবে ছেড়ে অন্যজনের কাছে যেতে? বেশ কিছুক্ষণ বসেছিলাম মেয়েটার পাশে। কি করতে পারি আমি সান্ত্বনা দেওয়া ছাড়া? মেয়েদের নিজের যতই রূপ গুণ থাকুক, স্বামী ভালো না হলে সেই রূপগুণের কোনো কদর নেই আমাদের সমাজের কাছে। আত্মসম্মান সব লুটিয়ে পড়ে যখন সমাজ আঙুল তুলে বলে ওর হাজবেন্ড অন্য মহিলায় আসক্ত। তখন সবার কাছে নিজের তিল তিল করে গড়ে তোলা মর্যাদাটুকু যেন কেমন ফিকে বোধ হয়। আজ মেয়েটাকে দেখে এই অনুভূতিটুকুই হলো আমার। ওদের মধ্যে মানসিক দূরত্ব যে এতটা, কাছে না এলে আমিও কখনো বুঝে উঠতে পারতাম না। একটু পরেই কলিং বেল বাজতেই দরজা খুলে দেখি ওর বর গৌতম। আমাকে দেখে বেশ অবাক আর বিরক্ত হলো বুঝলাম। মনে হয় খবর পেয়েছি কিছু, আর ওখানে থাকা উচিত মনে হয়নি আমার। চলে এসেছিলাম তৎক্ষণাৎ। সারাক্ষণ ভেবেছি, জানি না কি করবে এবারে মেয়েটা। আর কি ওইভাবে সেজে গুজে আত্মবিশ্বাসী হাঁটার ভঙ্গিতে
এগিয়ে যেতে পারবে? বরের দোষে দোষী হয়ে সব কিছু মানিয়ে নিয়ে আগের মতোই আমাদের দিকে তাকিয়ে লিফটের মধ্যে হাসতে পারবে? কাল আমাদের ফ্ল্যাটের অন্যান্য মহিলারা এই নিয়ে পিএনপিসি করবে, মুখ চেপে হাসবে, মেয়েটার দিকে করুণার দৃষ্টিতে তাকাবে। এতদিনে যারা মেয়েটা ঘ্যাম দেখিয়ে কথা বলছে না বলে আঙুল তুলে অভিযোগ করেছিল, তারাই কাল থেকে নিজেরা ঘ্যাম দেখিয়ে মুখ বেঁকিয়ে ওকে দূরে সরিয়ে দেবে তাচ্ছিল্য করে। এটাই আমাদের সমাজ। ভীষণ কষ্ট হচ্ছিল আমার তৃষার জন্যে। সন্ধ্যাবেলায় দেখলাম বড় লাগেজ নিয়ে একাই বেরিয়ে যাচ্ছে তৃষা। গৌতমবাবুকে আজ আর দেখতে পেলাম না। কেন জানি না, মেয়েটার জন্যে কেমন একটা কষ্ট হচ্ছে যেন আমার। যাক, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুক, নিজের পায়ে দাঁড়াক। এরপর থেকেই আমার বরের জন্যে কেন জানি না মন কেমন করছিল খুব। কখন ফিরবে বাড়ি? বর ফিরতে আমি চা দেবার নাম করে ব্যালকনিতে বরের পাশে বসে বরের বুকে মাথা রাখলাম। আমার হঠাৎ এই আচরণে বর ভ্যাবাচাকা খেয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কি হলো তোমার? আবার কি চাই শুনি? কিচ্ছু না বলে বরের হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে চেপে ধরে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। কেন জানি না, এতদিন পরে মনে হলো স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব জীবনের সবচেয়ে বেশি দূরত্ব। এই প্রথম নিজের বরের প্রতি কোনো অভিযোগ রইল না আমার। কলমে ঝুম্পা মণ্ডল, কণ্ঠে আমি সুদীপ্তা। গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লেখিকা এবং পাঠিকার উদ্দেশ্যে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।